আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আমরা কিন্তু আজকে তোমাদের অ্যানি আপুকে নিয়ে চলে আসছি, অ্যানি ম্যামকে নিয়ে চলে আসছি। আর অ্যানি ম্যাম কিন্তু আজকে ক্লাস নেবেন। আমরা দেখতেই পাচ্ছি যে নার্সিং রসায়ন টপিকের উপর অর্থাৎ রসায়ন বিষয়ের উপর রসায়নের যে যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু এখন থেকে অনলাইনের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু অ্যানি ম্যাম দেখবেন। এবং আজকে কিন্তু আমরা দেখব নার্সিং রিলেটেড অর্থাৎ ডিপ্লোমা বিএসসির যে অধাতব পদার্থ থেকে যে যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে টপিকগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে সেই জিনিসগুলো কিন্তু ম্যাম কিন্তু আলোচনা করবেন। ম্যাম তার আগে আমরা একটু ম্যাম কথা বলবেন, তার আগে আমরা একটু দেখি যে আমাদের যে নার্সিং অনলাইন কোর্স অর্থাৎ উদ্ভাস প্লাসের যে নার্সিং যে অনলাইন কোর্স সেই ব্যাপারে যদি একটু আমরা বিস্তারিত আলোচনা করি। তার আগে একটু বলে রাখি যে তোমরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে এবং আমাদেরকে একটু জানাতে হবে যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, আমাদের সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আর সব কিছু যে আমাকে সুন্দর লাগছে নাকি ম্যামকে বেশি সুন্দর লাগছে একটু কমেন্টে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে হবে। আচ্ছা, পায়েল পান্ডে ম্যাম, জি ম্যাম, আমরা চলে আসছি। একটু ঝটপট করে কিন্তু বলতে হবে যে কে কোন জায়গা থেকে আপনারা দেখছেন, আর বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই অবশ্যই অনেক বেশি বেশি মেনশন করতে হবে যাতে করে এই ক্লাসটা প্রত্যেকে দেখতে পারে। পায়েল মণ্ডল, সুন্দর লাগতেছে আপনাকে ম্যাম। আমাকে কি সুন্দর লাগতেছে না? আমি খুব কষ্ট পেলাম যে ম্যামকে সুন্দর লাগতেছে বাট আমাকে সুন্দর লাগতেছে না। ম্যাম নেন, আমি আর এই এই জীবন রাখতে চাই না, আপনাকে বেশি সুন্দর লাগতেছে। তাহলে আমরা একটু দেখি যে নার্সিং অনলাইন কোর্সে আমাদের যে উদ্ভাস প্লাসে যে নার্সিং অনলাইন কোর্স সেখানে কিন্তু আমাদের 5,500 টাকা কোর্স ফি। এবং ম্যাম একটু এদেরকে একটু দেখার সুযোগ দেন। এবং যেখানে কিন্তু 50% ছাড়ে কিন্তু 750 টাকায় কিন্তু ভর্তি হওয়ার সুযোগ থাকছে, এবং যেখানে ডিপ্লোমাতে 3550 টাকায় কিন্তু ভর্তির সুযোগ থাকছে। পাশাপাশি 150টা লাইভ ক্লাস, 140টা রেকর্ডেড ক্লাস, 290টা মোট 290টা ক্লাস থাকবে, 120টা এক্সাম থাকবে, 50 মার্কসের উপর ব্যাখ্যা সহ ক্লাস টেস্ট থাকবে 100 মার্কের, এবং 200 মার্কসের মাসিক এবং সাপ্তাহিক পরীক্ষা, এবং ফ্রি ক্লাস লেকচার শিট তো থাকবেই। তার মানে বুঝতে পারছেন যে আসলে এই অনলাইন কোর্সে কত কিছুই থাকছে এবং কি নাই বলে কোনো কিছুই নাই, অর্থাৎ সবই আছে। তার মানে তোমরা যারা এইচএসসি পরীক্ষা শেষ করেছো, হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে, এই প্র্যাকটিক্যাল পরীক্ষার পুরোটা সময় জুড়ে কিন্তু অর্থাৎ 15 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের লাইভ যে ফ্রি ক্লাসগুলো চলবে এই ফ্রি ক্লাসগুলো কিন্তু তোমরা করতে পারবে। এবং আমরা একটু দেখে আসবো যে আমাদের টিচার পরিচিতি অথবা শিক্ষক প্যানেলে কারা কারা আছেন, সেটা আমরা একটু দেখবো। তার আগে আমরা দেখবো আমাদের কিন্তু এই যে আজকে যে রসায়ন ম্যাম ক্লাস নিচ্ছেন, আমাদের যে সুন্দরী ম্যাম সে কিন্তু থাকছেন। পাশাপাশি সারা বাংলাদেশের জনপ্রিয় শিক্ষক জিকের মঈন জিকে বইয়ের লেখক মঈন স্যার থাকছেন জীববিজ্ঞানের অন্যতম একজন দক্ষিণবঙ্গের সেরা একজন টিচার সুমন্ত স্যার থাকছেন। বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে তিনি পড়াশোনা শেষ করেছেন এবং দীর্ঘদিন যাবৎ প্রায় 14 বছরের কিন্তু তিনি কিন্তু অনেক বেশি অভিজ্ঞ একজন শিক্ষক। বাংলা বিষয়ের উপর গোপাল স্যার থাকছেন, আবির স্যার থাকছেন, অনেক বেশি এক্সপার্ট একজন স্যার। সালমান স্যার থাকছেন, অনেকে আপনারা সালমান স্যারকে চিনবেন। আকিব স্যার থাকছেন, পুলক স্যার থাকছেন, মুক্তাদির স্যার থাকছেন, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রবীর স্যার, চয়ন স্যার, অ্যানি ম্যাম, নোমান স্যার, রিপন স্যার, আরিফ স্যার, সোহাগ স্যার, প্রবীর স্যার, সরোয়ার স্যার, আর সবশেষে মামুন স্যার, আমি নিজেও কিন্তু থাকছি। তার মানে এটা ছাড়াও কিন্তু আমাদের সৌরভ স্যার থাকছেন, রহমান স্যার থাকছেন, ইব্রাহিম স্যার থাকছেন। তার মানে আমাদের কিন্তু অনলাইনের অনেক বেশি টিচার, এবং এই টিচারের কাছ থেকে তোমরা কিন্তু তাদের কিন্তু সেরা সার্ভিসটা কিন্তু পাবে। সুতরাং যারা ভর্তি হতে চাও অবশ্যই মেসেজ করবে, কমেন্ট করবে। আমরা কথা না বাড়িয়ে আমাদের মনে হয় যে আমরা মূল ক্লাসে চলে আসি। তার আগে আমরা একটু দেখতে চাই যে কে আসলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো, কে আসলে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে হবে। একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, তাহলে আমার মনে হয় যে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ম্যাম আমরা কি ক্লাস শুরু করব নাকি 2-1 মিনিট সময় নিব? আচ্ছা, তাহলে আমরা 2-1 মিনিট সময় নিই। ম্যাম যেহেতু বলেছে যে আমরা 2-1 মিনিট সময় নিব, তার মানে অবশ্যই আমরা 2-1 মিনিট সময় নিব। 2-1 মিনিট সময় নিব, সময় নিয়েই কিন্তু আমরা ক্লাসটা শুরু করব। তাজুল ইসলাম আরিফ, আমি আছি স্যার, থ্যাংক ইউ। সবকিছু সুন্দর, আপনিও সুন্দর।
মঈনুদ্দিন বিগ ফ্যান স্যার ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ম্যাম ক্লাসটা শুরু করতে পারি। আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। পায়েল মন্ডল, গোপালগঞ্জের বেস্ট নার্সিং কোচিং উদ্ভাস প্লাস, দ্রুত সবাই ভর্তি হয়ে যাও। অবশ্যই অবশ্যই যারা এখনো পর্যন্ত, আমাদের কিন্তু অফলাইন অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি চলছে, এবং একটু বলে দিই আগে, সেটি হলো যে 10 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের একটা স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে। সুতরাং 10 তারিখের মধ্যে তোমরা যারা যারা ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে যাবে। আশা করি যে গোপালগঞ্জে এবছর বেস্ট একটা সার্ভিস তোমরা কিন্তু পাবে। মানুষ বিশ্বাস ম্যাডামের চশমা পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই ম্যাম, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তাহলে সবাই আমরা ক্লাস শুরু করি। ম্যাম ক্লাস শুরু করবেন। আমার মনে হয় যে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তোমরা সবাই জানো গোপালগঞ্জের বেস্ট নার্সিং কোচিং সেন্টার হচ্ছে উদ্ভাস প্লাস কোচিং সেন্টার। তো চলো আর বেশিক্ষণ কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের ক্লাস টপিক ছিল হচ্ছে অধাতব পদার্থ। তো আমরা শুরু করব। অধাতব পদার্থ বা অধাতু মূলত কি, চলো আমরা শুরু করি। অধাতব পদার্থ যেসব মৌল বা উপাদান সাধারণত ধাতু নয়, যারা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয় এবং আঘাত করলে শব্দ উৎপাদন হয় না। আবার নোট করো যে যেসব পদার্থ অধাতু যেসব মৌল ধাতু নয় তাপ ও বিদ্যুৎ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয় এবং আঘাত করলে শব্দ উৎপাদন হয় না। আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না। তাহলে আমরা কি জানলাম? অধাতু হচ্ছে বা অধাতব পদার্থ হচ্ছে সেই সকল মৌল যারা ধাতু নয়, যারা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয়, আঘাত করলে শব্দ উৎপাদন হয় না, তারাই হচ্ছে অধাতু। তো তোমরা এটা নোট করতে পারো। অধাতু 3 ভাবে থাকতে পারে: কঠিন, তরল, বায়বীয়। অধাতু 3টা ভৌত অবস্থায় থাকতে পারে, কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। তবে যেসব পদার্থ কঠিন অবস্থায় থাকবে, আমরা কি জানি যে কঠিন পদার্থ বললে মনে হয় যাচ্ছে শক্ত, মেবি শক্ত একটা কিছু, কিন্তু না, অধাতুগুলো যখন কঠিন অবস্থায় থাকে সেগুলো হচ্ছে খুব ভাঙ্গুর হয়, মানে চাপ দিলে ভেঙে যাবে এই টাইপের। কিন্তু ধাতু, কঠিন ধাতুগুলো কি এত সহজ হয় বলো? এত চাপ দিলে ভেঙে যায়? তুমি সোনা, অবশ্য যেগুলো একদম অরিজিনাল খাঁটি সোনা সেগুলোকে তুমি চাপ দিলে বাঁকা করতে পারবা। তুমি লোহা, আয়রনকে তুমি কি চাপ দিলে বাঁকা করতে পারবা? ভেঙে যাবে? যাবে না। ধাতুগুলো শক্ত হয়, কিন্তু অধাতুর যে কঠিন অধাতুগুলো কি হয়? ভাঙুর, মানে হচ্ছে চাপ দিলে ভেঙে যায় এরকম। আর তরল অধাতু হচ্ছে ব্রোমিন। সবসময় মনে রাখবা, অবশ্য আমাদের বৈশিষ্ট্যের ভিতরে দেওয়া আছে যে তরল অধাতু হচ্ছে ব্রোমিন। এটা সবসময় মনে রাখবা যে এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে যে তরল অধাতু কি? ব্রোমিন। তরল অধাতু কি বলতো? ব্রোমিন। এখন চলো আমরা অধাতুর বৈশিষ্ট্যগুলো দেখে আসি। অধাতুর কি বৈশিষ্ট্যগুলো দেখে আসি। তোমরা চাইলে এগুলো নোট করতে পারো, অবশ্যই নোট করতে বলবো আমি তোমাদের। আর যারা এখন লিখতে যাচ্ছ না তারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অবশ্যই ক্লাস শেষে তোমাদের আমরা পিডিএফ প্রোভাইড করবো ক্লাসের। তো দেখো,
আরেকটা বৈশিষ্ট্য আছে অধাতুর। অধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা চকচকে হয় না। আর যেমন ধাতুগুলা হচ্ছে যেমন ওদের নিজস্ব একটা উজ্জ্বলতা আছে, যেমন স্বর্ণ দেখো ওদের নিজস্ব কিন্তু একটা উজ্জ্বলতা আছে, কালার আছে। অধাতু এত উজ্জ্বল হয় না। তো এরা দেখো ঘাত সহ নয়, অনমনীয়। অনমনীয় মানে কি? নরম। তারপর হচ্ছে কিন্তু অনমনীয় মানে হচ্ছে স্থিতিস্থাপক টাইপের হবে না, যে এটা হচ্ছে নমনীয় মানে তুমি টান দিলে রাবার, যেমন দেখো টান দিলে হচ্ছে বড় হয়, আবার ছেড়ে দিলে একটা জায়গায় চলে আসে। অবশ্যই ঘনত্ব ধাতুর অপেক্ষা বেশি। ধাতুগুলো আমরা কি জানি? ধাতুগুলো হচ্ছে বেশি ঘন, বেশি শক্ত, অপেক্ষাকৃত মজবুত। কিন্তু অধাতুর ঘনত্ব কি হবে বলো তো? ধাতু থেকে কম হবে। অধাতুর ঘনত্ব সবসময় কি হবে? ধাতু থেকে কম হবে। আমরা সংজ্ঞায় পড়ছি এই যে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয়, মানে অপরিবাহী বা কুপরিবাহী। দেখো বিদ্যুৎ এবং তাপ সুপরিবাহী নয়, কিন্তু সব কিছুরই তো ব্যতিক্রম থাকে, তাই না? দেখো এইখানেও আমাদের ব্যতিক্রম আছে হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতু যে হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতু, এটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। যে হচ্ছে এমসিকিউতে আসতে পারে যে কোনটি বিদ্যুৎ সুপরিবাহী। সবগুলো অধাতু দেওয়া থাকবে, তার মধ্যে গ্রাফাইটও দেওয়া থাকবে। তার ভিতরে তোমাকে সঠিক অ্যান্সার কি হবে? গ্রাফাইট। যে গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী, তার মানে গ্রাফাইট অধাতু কিন্তু তারপরও গ্রাফাইট বিদ্যুৎ সুপরিবাহী। তাপ সুপরিবাহী নয়। তাপ এই যে আমরা পড়ছিলাম, দেখো এখানে দেখো তাপ সুপরিবাহী নয়, এই যে তাপ সুপরিবাহী নয়। মেইনলি আমাদের অধাতুর মেন ধর্মই হচ্ছে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয়, মানে অপরিবাহী বা কুপরিবাহী। কিন্তু তার মধ্যে আবার ব্যতিক্রম আছে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে তাপ সুপরিবাহী। হাইড্রোজেন কি? তাপ সুপরিবাহী। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। এখন গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি বলতো? যে তাপমাত্রায় কোনো পদার্থ গলে যায়, যে তাপমাত্রায় কোনো পদার্থ গলে যায় সেটা কি? সেই পদার্থের গলনাঙ্ক। যে তাপমাত্রায় কোনো পদার্থ বাষ্পীভূত হয় সেটা হচ্ছে সেই পদার্থের কি বলতো? স্ফুটনাঙ্ক। সেটা হচ্ছে কোনো পদার্থের স্ফুটনাঙ্ক। তাহলে এটার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক ধাতু থেকে কম। মানে একটা ধাতুকে তোমার গলাইতে গেলে যে পরিমাণ তাপমাত্রা লাগবে, বা যে এটা বাষ্পীভূত হতে গেলে যে পরিমাণ তাপমাত্রা লাগবে, কিন্তু তুমি কোনো অধাতুকে গলাইতে গেলে বা হচ্ছে বাষ্পীভূত করতে গেলে তার থেকে অনেক কম তাপমাত্রা লাগবে। এই যে সাধারণ তাপমাত্রা, এটা এই যে সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল অধাতু কোনটা বলতো? ব্রোমিন। এইটা মনে রাখবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে হচ্ছে সাধারণ তাপমাত্রায় কোন অধাতু তরল? ব্রোমিন। আর ঋণাত্মক বিদ্যুৎধর্মী, এটা হচ্ছে ঋণাত্মক বিদ্যুৎধর্মী মানে কি? বিদ্যুৎ পরিবহন করে না, এটার কোনো সমস্যা নাই। দেখো কাউকে যদি বিদ্যুৎ কারেন্টে শক করে, সে যদি হচ্ছে কোনো ধাতুর সাথে কোনো ধাতুর মাধ্যমে বিদ্যুৎ, কিন্তু কোনো একটা কারেন্টের লাইন লিকেজ আছে, এখন সেখানে কোনো একটা ধাতু আছে, লোহা মনে করো, এখন ওই লোহায় কিন্তু কারেন্ট চলে আসবে, তখন যদি আমি টাচ করি আমাকে কারেন্টে শক করবে। কিন্তু কোনো অধাতু যদি ওইখানে থাকে তাহলে কি ওইটা টাচ করলে কি আমার শক লাগবে? লাগবে না। বিকজ কি? অধাতু হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী। তোমরা চাইলে এই পেজটা হচ্ছে নোট করতে পারো বা একটা স্ক্রিনশট রাখতে পারো। সবচেয়ে কি বললাম যে অধাতুর ভিতরে এই যে বৈশিষ্ট্য, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল অধাতু কোনটা? ব্রোমিন। আমি আবারও বলছি, সাধারণ তাপমাত্রায় তরল অধাতু ব্রোমিন। আর অধাতুর মেইনলি আমরা দুটো বৈশিষ্ট্য মনে রাখবো, সেটা হচ্ছে তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। এখন অধাতু ভৌত অবস্থা কয়টি? অধাতুর ভৌত অবস্থা তিনটি। অধাতুর ভৌত অবস্থা কয়টি বলতো? অধাতুর ভৌত অবস্থা, অধাতুর অবস্থা এক হচ্ছে কঠিন, তরল, আর দুই হচ্ছে গ্যাসীয়। গ্যাসীয়। এখন গ্যাসীয় অধাতুগুলো কি কি? গ্যাসীয় অধাতু কি বলতো? এই যে গ্যাসগুলো, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন,
অক্সিজেন, এইগুলো হচ্ছে গ্যাসীয় ধাতু। এগুলো কি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো হচ্ছে গ্যাসীয় ধাতু। কঠিন কঠিন ধাতুগুলো কি কি বলতো? কার্বন, ফসফরাস, সালফার, এইগুলো হচ্ছে কঠিন অধাতু, কার্বন, ফসফরাস, সালফার। আর বলো তো এই যে তরল অধাতু কি বলছিলাম? একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তাহলে তরল অধাতু কোনটা বলো তো? ব্রোমিন। তরল অধাতু ব্রোমিন। সরি, এটা ক্লিয়ার মতো বোঝা যাচ্ছে কিনা, কিন্তু তোমরা একটু কষ্ট করে নোট করে নাও সুন্দর করে, যে অধাতুর ভৌত অবস্থা তিনটি: কঠিন, তরল, বায়বীয় বা গ্যাস বা গ্যাসীয়। সরি, এটা গ্যাসীয়। গ্যাসীয়তে হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। আর কঠিন হচ্ছে কার্বন, ফসফরাস, সালফার, এইটা কঠিন। আর গ্যাসীয় হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। আর তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তাহলে আমরা অধাতুতে কি কি পড়লাম বলো? অধাতুতে পড়ছি হচ্ছে যেগুলো ধাতু নয়, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী নয়, আঘাত করলে শব্দ উৎপন্ন হয় না, আর হচ্ছে যেগুলোর উজ্জ্বলতা কম। মানে ধাতু পদার্থের যেমন নিজস্ব উজ্জ্বলতা থাকে, তেমন এই অধাতুর কোনো নিজস্ব উজ্জ্বলতা নেই। আর এরা হচ্ছে কঠিন অধাতুগুলো ভাঙুর, মানে চাপ দিলে সহজেই ভেঙে গুঁড়া হয়ে যায়। আর এই যে হচ্ছে এদের বৈশিষ্ট্যগুলা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবসময় ধাতু থেকে কি হবে? কম হবে। আর এদের ঘনত্ব কি হবে? ধাতু থেকে কম হবে। দেখি কমেন্ট, তোমরা কে কে ক্লাসে জয়েন করেছো, কে কি ক্লাস দেখতেছো, প্লিজ কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। চলো এখন আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের আমাদের সিনিয়র শিক্ষক মামুন স্যার বলে গিয়েছে গোপালগঞ্জের বেস্ট কোচিং সেন্টার উদ্ভাস প্লাস নার্সিংয়ের জন্য সেখানে হচ্ছে 50% ছাড়ে ভর্তি চলতেছে। 50% ছাড়ে আমাদের ভর্তি ফি মাত্র ডিপ্লোমার জন্য 2750 টাকা, আর বিএসসি নার্সিংয়ের জন্য হচ্ছে 3500 টাকা। এখানে দেখো তুমি কত কিছু পাচ্ছ: 150টি লাইভ ক্লাস, 140টি রেকর্ডেড ক্লাস, মোট 290টি ক্লাস, আর 120টি এক্সাম। তুমি এই অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে তুমি যত পড়বা আর যত এক্সাম দিবা, এক্সাম দেওয়া হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যত বেশি এক্সাম দিবা তুমি তত তোমার ভুলগুলো দেখতে পারবা, জানতে পারবে যে তোমার কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় তোমার আরও বেশি পড়া দরকার। তুমি তত ভালো করতে পারবা, অন্যদের থেকে তুমি এগিয়ে যাবা। আর এখানে আমাদের নার্সিং ভর্তি কোচিংয়ে আমাদের গোপালগঞ্জে বেস্ট টিচারগুলো আছে তোমাদের জন্য। তো আর দেরি না করে ভর্তি হয়ে যাও আমাদের নার্সিং কোর্সে। বহুরূপতা, এই যে বহুরূপতা বলতে এখন কি বুঝে? দেখো সব কিছুরই বহুরূপিতা থাকে। দেখো মানুষ যেমন কত বহুরূপী হয়, একটা মানুষের ভিতর কত রকম মানুষ যে বসবাস করে আমরা হয়তো জানতে পারি না, তেমনি হচ্ছে পদার্থের ক্ষেত্রেও বহুরূপতা থাকে। তোমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং ফ্রেন্ডদের মেনশন দাও ক্লাসে জয়েন হয়ে যাওয়ার জন্য। দেখো বহুরূপতা কি? একই মৌল বহুরূপতা। চলো আমরা বহুরূপতা কি দেখে আসি। এটা তোমরা একটু লিখে নিবা, বহুরূপতা কি। একই মৌলের বিভিন্ন ভৌত রূপে অবস্থানের প্রবণতাকে আমাদের কি বলে? বহুরূপতা বলে। মানে একটা পদার্থ বিভিন্ন রূপে থাকতে পারে। আর অধাতু পদার্থের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই বহুরূপতা। অধাতু পদার্থের একটা অনন্য বৈশিষ্ট্য কি বলতো? এই বহুরূপতা। তাহলে বহুরূপতা আমরা কি জানলাম? যে একই মৌলের বিভিন্ন ভৌত রূপে অবস্থানের প্রবণতাকে হচ্ছে বহুরূপতা বলে। মানে একটি পদার্থ বিভিন্ন ভৌত অবস্থায় থাকতে পারে, তো এইটাই হচ্ছে বহুরূপতা। বহুরূপতা প্রদর্শন করে কিছু পদার্থের মধ্যে আছে হচ্ছে অক্সিজেন,
আমরা এটা লিখি, এভাবে লিখে দিলে ভালো হবে। অক্সিজেন, কার্বন, ফসফরাস, সালফার, তাহলে আমরা কি জানলাম যে অধাতব পদার্থের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে বহুরূপতা। বহুরূপতা হচ্ছে কি, একই মৌলের বিভিন্ন ভৌত অবস্থানের প্রবণতাকে কি বলা হয়, বহুরূপিতা বলা হয়। এটা কাদের কাদের থাকে, অধাতব পদার্থগুলোরই থাকে। মেইনলি বেশি থাকে হচ্ছে অক্সিজেন, কার্বন, ফসফরাস, সালফার। সবচেয়ে বেশি কার এই বহুরূপিতা থাকে জানো? কার্বনের। এ হচ্ছে একটা কার্বন, কিন্তু এই যে কত ওর রূপ আছে, ও কখনো কয়লা হচ্ছে এই কার্বন, কখনো কি হচ্ছে বলো তো, কখনো হচ্ছে কয়লা। এই কয়লা, এই কার্বন কয়লা হচ্ছে, সেই কার্বনই আবার কি হয়ে যাচ্ছে জানো? হীরা হয়ে যাচ্ছে, সে আবার গ্রাফাইট হয়ে যাচ্ছে, গ্রাফাইট হয়ে যাচ্ছে। আবার দেখো অক্সিজেন, অক্সিজেন কিভাবে বহুরূপতা প্রকাশ করে দেখো। অক্সিজেন যখন দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হচ্ছে তখন ও হচ্ছে একটা গ্যাস, সুন্দর দেখো অক্সিজেন। যখন এইটা তিনটা হয়ে যাচ্ছে তখন ও হয়ে যাচ্ছে ওজোন গ্যাস। নর্মাল অক্সিজেনের থেকে হয়ে গেল কি বলতো, ওজোন হয়ে গেল। এই ফসফরাসও আছে, ফসফরাস একটা থাকে হচ্ছে লাল ফসফরাস, একটা থাকে হচ্ছে সাদা ফসফরাস। এই বহুরূপিতার জন্যই হয়ে থাকে। তাহলে এখন তোমরা কমেন্টে জানাও যে বহুরূপিতা তোমরা বুঝলা কিনা। সুমি ইসলাম বর্ষা কমেন্ট করেছে বেস্ট ক্লাস। সেতু মণ্ডল, বিগ ফ্যান আপু, ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। এখন এই যে যে মৌলগুলা, একটা মৌল বিভিন্ন বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে, কেন আত্মপ্রকাশ করে বলো তো? এই বিভিন্ন কারণ থাকে। যদি কোনো মৌলের পরমাণু সংখ্যা, দেখো এই যে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখলাম, যদি কোনো মৌলের পরমাণু সংখ্যার মধ্যে তারতম্য ঘটে তখন বহুরূপিতা দেখা যায়। দুইটা অক্সিজেন আছে, একটা নর্মাল অক্সিজেন গ্যাস, যখনই এর সাথে আরেকটা পরমাণু যুক্ত হইলো, তিনটা অক্সিজেন হয়ে গেল, তখন এটা কি হয়ে গেল, ওজোন গ্যাস হয়ে গেল, ওজোন গ্যাস হয়ে গেল। তারপরে আবার কি হয়, এই যে বলছিলাম যে ফসফরাসের হয় হচ্ছে কি হয় জানো, সাদা, সাদা ফসফরাস আর হচ্ছে কালো, দুইটা হয়ে যায়। একটা হচ্ছে সাদা ফসফরাস হয় আর একটা হচ্ছে কালো ফসফরাস হয়, না লাল, সরি কালো না, এটা হবে হচ্ছে লাল, লাল ফসফরাস। সাদা ফসফরাস আর লাল ফসফরাস, এটা কেন হয় জানো? এটা হয় হচ্ছে এর ভিতর যে অভ্যন্তরীণ শক্তি, ফসফরাসের মধ্যে যে একটা অভ্যন্তরীণ, প্রতিটা পদার্থের মধ্যে অভ্যন্তরীণ শক্তি আছে, তোমরা নিশ্চয়ই এটা জানো, ইন্টারমিডিয়েট 9-10 তোমরা পড়েছো যে প্রতিটা পদার্থের মধ্যে অভ্যন্তরীণ শক্তি আছে। এই অভ্যন্তরীণ শক্তির পার্থক্যের কারণে বহুরূপিতা দেখা যায়। তারপরে কিসে দেখা যায়, বিভিন্ন পদার্থের, জানো পদার্থগুলো একটা জিনিস তৈরি করে, এটা হচ্ছে ক্যালাস, ক্যালাস তৈরি করে না, এই ক্যালাসের তারতম্যের কারণে, এই ক্যালাসের মধ্যে যে পদার্থের বিন্যাস থাকে, কি থাকে বলো তো, বিন্যাস, এই বিন্যাসের কারণে হচ্ছে বহুরূপিতা দেখা যায়। যেমন দেখো একটা কার্বন দিয়ে কয়লা হচ্ছে, কয়লার তুমি কয় টাকা দাম পাবা বলো, আবার সেই কার্বন দিয়ে তৈরি হচ্ছে হীরা। তাহলে বুঝো যে কার্বন দিয়ে কয়লা তৈরি হয়, সেই কার্বন দিয়ে হীরা তৈরি হয়। তাহলে এই বহুরূপিতার ইম্পর্টেন্স কত, এই জাস্ট একটা ভিতরের বিন্যাসের ভিন্নতার কারণে কার্বন থেকে কয়লা হয়ে যাচ্ছে, কার্বন থেকে হচ্ছে হীরা হয়ে যাচ্ছে। এই বহুরূপিতা আমাদের মানুষের মতো দেখা যায়। এই যে যেমন একটা মানুষের সাথে একটা মানুষ সারা জীবন থাকে, থাকার পরেও হচ্ছে সে মানুষটাকে চিনতে পারে না। এই যে তারপর হুট করে একদিন বলে একটা মানুষ একটা মানুষকে, তোমাকে আমি আসলে চিনতে পারলাম না, এইটাই তুমি সেই আগের তুমি, যাকে আমি কখনো, মনে হচ্ছে তোমাকে আমি কখনো চিনিই না। তো পদার্থ যে এই একটা কার্বন কয়লা, আবার এই একটা কার্বন হীরা, মানে আমাদের প্রশ্ন আসে না এটাই কি সেই কার্বন? কার্বন ছাড়া পৃথিবীতে কি হয় জানো? এই যে আমাদের শরীরও তো কার্বন। এই যে যে আমাদের ক্লাস রেকর্ডেড হচ্ছে, এই যে মাইক্রোফোন, এই যে যে কলম, এই যে যে স্ক্রিনের মনিটর, এই সব জায়গায় কিন্তু কার্বন আছে।
কার্বন হচ্ছে তরকারিতে মানে যেমন আলু ছাড়া তরকারি হয় না, তেমনি কার্বন ছাড়া ম্যাক্সিমাম কোনো পদার্থ হয় না। এই যে জৈব যৌগ কেমিস্ট্রি যেটা নিয়ে হচ্ছে সবচেয়ে বৃহৎভাবে বিস্তৃত যেটা জৈব যৌগ, সেটার মেন জিনিসটা কি বলতো? কার্বন। আচ্ছা, তাহলে বহুরূপীতে আমরা বুঝতে পারছি যে একটা পদার্থ হচ্ছে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে, একটা মৌল বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করতে পারে, বিভিন্ন ভৌত রূপে অবস্থান করতে পারে, সেই প্রবণতাই হচ্ছে বহুরূপিতা বা বহুরূপতা। আর বহুরূপতা মেনলি কাদের হয়? বহুরূপতা মেনলি হয় হচ্ছে অধাতুদের। অধাতুর মূল বৈশিষ্ট্য কি বলতো বহুরূপতা। তাহলে এখন আমরা চলে গেলাম বহুরূপতা, নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝছো। তাহলে এখন আমরা পরের টপিকে চলে যাব। নোট করে নিতে পারো যে অধাতুর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে বহুরূপতা। অধাতুর অনন্য বৈশিষ্ট্য। আই ডোন্ট নো যে তোমরা আমার হাতের লেখা বুঝবা কিনা। চলো এখন তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই, দেখি তো কি আসছে আমাদের। আজকে অনেকগুলো স্লাইড কমপ্লিট করতে হবে। আমরা আজকে অধাতুর সব টপিকগুলো আশা করি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আমরা মেনলি কিভাবে চিনি? এই যে আমরা নিঃশ্বাসের সাথে যেটা ত্যাগ করতেছি সেটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আমরা জানি। এখন এই কার্বন ডাই অক্সাইড যে কেমিস্ট্রিটা কত ইম্পর্টেন্ট, চলো আমরা জেনে আসি। দেখো, কার্বন ডাই অক্সাইড বর্ণহীন, কার্বন ডাই অক্সাইড বর্ণহীন। কার্বন ডাই অক্সাইডের কোনো গন্ধ নাই, বর্ণ নেই, কালারলেস, কোনো গন্ধ নেই, এটা কোনো স্মেল নেই, এটা অ্যাসিড বা অম্লধর্মী। তাহলে কার্বন ডাই অক্সাইড কি বলতো? অ্যাসিড ধর্মী। কার্বন ডাই অক্সাইডে অ্যাসিড থাকে, হালকা পরিমাণ কি থাকে? অ্যাসিড থাকে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড যদি অ্যাসিড ধর্মী, তাহলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করে, জানো? তোমরা কি জানো যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লাল লিটমাসকে নীল করে, না নীল লিটমাসকে লাল করে? এটা তোমরা জানো? আশা করি তোমরা সবাই জানো। কমেন্টে জানাও তো যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লাল লিটমাসকে কোন কালার করে আর নীল লিটমাসকে কি করে, এটা একটু জানাও তো। সরি, এটা হচ্ছে ক্ষারের উপস্থিতিতে লাল লিটমাস নীল হয় নাকি নীল লিটমাস লাল হয়, এটা আমাকে কমেন্ট করে জানাও তোমরা। এখন এটি পানিতে দ্রবীভূত হয়ে দুর্বল কার্বনিক অ্যাসিড তৈরি করে। এটা কি করে? দুর্বল কার্বনিক অ্যাসিড তৈরি করে। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে দেখো এটা আমাদের নিচে আছে, এবার আমরা এগুলোকে পড়াবো। তাহলে একটা জিনিস মনে রাখো যে এটি পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত কি উৎপন্ন করে বলো তো? পানিতে দ্রবীভূত হয়ে দুর্বল কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই গ্যাসের দ্রবণ এই যে দেখো নীল লিটমাসকে লাল করে, দেখছো? তাহলে এটা কি করে? যেহেতু এটা অ্যাসিড, তাহলে আমরা কি জানি অ্যাসিড কি করে? অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার কি করে? লাল লিটমাসকে নীল করে। তাহলে অ্যাসিড কি করে? অ্যাসিড করে হচ্ছে নীল লিটমাসকে কি করে? লিটমাসকে লাল করে, আর ক্ষার কি করে বলো তো? বেস বা ক্ষার কি করে? ক্ষার করে হচ্ছে লাল লিটমাসকে কি করে বলো তো? এটা নোট করো তোমরা। লিটমাসকে নীল করে। তাহলে কার্বন ডাই অক্সাইড দেখো, এই যে আমরা বলছিলাম কার্বনিক অ্যাসিড তৈরি করে, দেখো পানিতে দ্রবীভূত হয়েছে। তাহলে কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত হয়েছে, CO2 প্লাস H2O। এটা হচ্ছে কি করছে? পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে কার্বনিক অ্যাসিডের সঙ্গে কি? H2CO3। কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে যদি কোষে আসে, কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে কোন অ্যাসিড উৎপন্ন করে বলো? কমেন্টে জানাও কার্বন ডাই অক্সাইড পানির সাথে দ্রবীভূত হয়ে কোন অ্যাসিড উৎপন্ন করে।
দেখো পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে সোডা ওয়াটার বা কার্বোনেটেড ওয়াটার বলা হয়, C3CO3 কার্বোনেটেড ওয়াটার বলা হয়। তাহলে পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে সোডা ওয়াটার, যদি বলা হয় পানিতে কার্বন ডাই অক্সাইড দ্রবণকে কি বলা হয় বলো তো? সোডা ওয়াটার। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে কি বলা হয়? সোডা ওয়াটার। আর এটার সংকেত কি? H3CO3। এটা মেনলি কার্বনেট। এটার সংকেত কি? এটা কি জানো? এটা হচ্ছে কার্বোনেট। এই যে আমরা কোক, তারপরে হচ্ছে ক্লেমস, এই যে আমরা সফট ড্রিঙ্কস গুলো খাই, এগুলো কি জানো? এগুলো হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডকে অত্যাধিক চাপ, মানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডকে চাপ দেয়, চাপ দিয়ে কি করে তরলে রূপান্তরিত করে, তরলে রূপান্তরিত করে হচ্ছে এটা কি হয় আমাদের এই যে কোল্ড ড্রিঙ্কস গুলো তৈরি হয়, কোক, পেপসি, কোকা, তারপরে 7 আপ যেগুলো হয়, দেখবা ওটা গায়ে লেখা থাকে হচ্ছে কার্বনেট। ওটা গায়ে লেখা থাকে কি জানো? কার্বনেট। তোমরা আজকে দেখবা যে হচ্ছে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস এর গায়ে লেখা থাকে কার্বনেট। এই কার্বনেট কি মানে হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডকে হচ্ছে অত্যাধিক চাপে তরল করে এটাকে বানায় হচ্ছে যে সোডা ওয়াটার বা হচ্ছে কোমল পানীয়। এই যে এটাও লেখা থাকে মাঝে মাঝে গায়ে দেখবা কার্বনেটেড বা কার্বনেটেড, হ্যাঁ কার্বনেটেড ওয়াটার দেওয়া থাকে। এটা মেনলি হচ্ছে কার্বনেট থাকে এটা। এই যে যারা না না ভয় পাইনি, কিন্তু ক্লাস কি ক্লাস বন্ধ হয়ে গেছে, সমস্যা নাই, আসতে হবে না। ধন্যবাদ। আসলে আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তোমাদের আর শুনবে না রেশমা? এই পর্যন্তই। শুনবে না? না। অফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে লাইভ চলতেছে এখন। কোনে? হ্যাঁ হ্যাঁ লাইভ চলে। দেখো না। আচ্ছা বলছি। শোনো, তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা তোমাদের ক্লাসটা আসলে আর শেষ করতে পারলাম না। নেক্সট ক্লাসে তোমাদের এখান থেকে আমরা অনেক এমসিকিউ সলভ করবো। আমাদের কিছু এমসিকিউ আছে আর কিছু টপিক আছে, এগুলো আমরা শেষ করবো। নেক্সট ক্লাসে আমাদের সাথে থাকবা। আল্লাহ হাফিজ।